ম্যাক্সিমাম কৃষক যে পদ্ধতিতে চাষাবাদ করে তা হচ্ছে সারা জীবন যা করে আসছে তাই সনাতন পদ্ধতি। এখন দেখেন যে পরিমাণ ক্লাইমেট চেঞ্জ হচ্ছে, মানে ওয়েদার চেঞ্জ হচ্ছে, এই জায়গায় আগে যেমন হচ্ছে বীজ ফালায় রাখলে ওই বীজ থেকে লাউ ধরতে এত লাউ ধরতো যে লাউ আর শেষ করা যেত না। একটা গাছে 100-200টা পর্যন্ত লাউ হতো, তাই না? কেন হতো জানা আছে? কখনো ভাবছিলেন যে ওই জায়গাতে কেন এত লাউ হচ্ছে, আর এখন এসে লাউ সুন্দর যত্ন করে হচ্ছে না কেন? মানে লাউতে গেলে সহজ চাষাবাদ পদ্ধতি না, লাউয়ের চেয়ে আর সহজ কোনো চাষ আছে? আসলেই কিন্তু নয়, লাউ হচ্ছে সবচেয়ে সহজ, যাই কিছু পারে না তাই দেয় লাউয়ের বীজ গাছে। যদি নেক্সট তৃতীয় বিশ্বযুদ্ধ লাগে তাহলে খাবারের জন্য লাগবে, সবাই বলতেছে, তাই না? চরম বাস্তবতা। ইভেন আমরা যে দায়িত্ব হাতে নিয়েছি বা ভাবতেছি, এইটা যদি আমরা না করতে পারি বা না হয় তাহলে বাংলাদেশ 100% অস্তিত্ব খুঁজে পাবে না। আমরা টমেটো শুরুর দিকে খাইলাম কত, 100 টাকা কেজি, এখন অবধি খাচ্ছি কত কেজি? কোনো জায়গায় 40 টাকা, কোনো জায়গায় 50 টাকা, কোনো জায়গায় 30 টাকা, তাই না? এটা কি আপনি মনে করছেন যে এটা সহজ? এই সময় তো 5 টাকা কেজি থাকার কথা। তাহলে কি কৃষকের কান্না এই দাম পাইলো না, ওই জায়গায় কৃষকের সব নষ্ট হয়ে গেছে, এগুলোই ফোকাসে থাকতো। বাট এখন একটু ডিফারেন্টভাবে চিন্তা করা হয় যে ওই কৃষক চাকরি ছেড়ে দিয়ে এসে কৃষিতে এসে এত শতক জমিতে এইটা চাষ করে এত টাকা বিক্রি করতেছে, এত দাম পাচ্ছে, এবং তার এখন পূর্বের থেকে অবস্থান থেকে এখন সে এই জায়গায় আছে। ব্যাপারটা এরকম একটু হলেও চেঞ্জ হচ্ছে। আপনি অবাক হয়ে যাবেন, কয়েকটা সেন্সিটিভ ইস্যু এই সবজি চাষের। মানে একই জাত, একই এলাকা, 3-4টা জায়গায় যদি আপনি ঠিক না করতে পারেন আপনার প্রজেক্ট লাভ হবে না। অদ্ভুত। বলে দিই সে 4টা পয়েন্টটা কি। নাম্বার 1, আপনি যখন ফসলটা লাগাবেন ওই ফসলের বেড পদ্ধতি হবে নাকি বেড ছাড়া হবে? যদি সেটাই হয়, বেডটা কয় ইঞ্চি হবে, এই বেড পদ্ধতি যদি আপনার ঠিক হয়, প্রজেক্ট 50% লাভে থাকবে। অনেক প্রোডাক্টের আগে নাম শুনছেন, সেই প্রোডাক্টগুলো এখন জমিতে দেন আর কাজ করে না। অনেক প্রোডাক্ট যেটা অনেক টপ ক্লাস কোম্পানির প্রোডাক্ট ছিল, যেগুলো আগে ওইটা ছাড়া চলতোই না, এখন আর ওইটা দিয়ে কাজই হয় না। এই যে 2 ফিট ড্রেন দেওয়া হয়েছে না, আলো বাতাস বা পরিচর্যাটা প্রপারলি করা যায়, একদম 100% দেখবেন যে এখানে আলো বাতাস যাতায়াত করতেছে। স্প্রে যখন দিবেন, আমাদের অন্যান্য পদ্ধতিতে যেগুলো ওই যে ফ্ল্যাট মাছাতে দেওয়া হয়, গাছে সমানভাবে কি ওষুধ পায়? তাহলে কি হয়, ধরেন কোনো গাছে পাইছে, কোনো গাছে পায় নাই, যেখানে পাইছে সেখানে ভালো আছে, যেখানে পায় না সেখানে ভালো হয়েছে, ভালো হয় নাই। এখন এইটা আমাদের প্রসেস দেখেন খুবই সহজ। এইটার মাথাটাকে ধরে এখানে একটু প্যাচ দিয়ে এবার রেখে দিলেন, ও আর কিন্তু পড়বে না, বাঁধারও দরকার নাই। এরকম যত বাড়বে জাস্ট খালি প্যাচ দিয়ে রেখে দিলেন। এটা দেখেন, এইটার ক্ষেত্রেও এই যে কেবল মাথা ছাড়ছে, এই প্যাচ দিয়ে রেখে দিলেন, এ এখন উপর দিয়ে উঠে চলে যাবে। এই যে নিচের যে ডালপালাগুলো চেষ্টা করবেন এই হাইট পর্যন্ত না রাখার জন্য। আমাদের কাজ হচ্ছে এই গাছটাকে উপরে ঠিক করে দেওয়া। যেমন এইভাবে ধরেন রেখে দিয়েছে, আরে না, এইভাবে রেখে দেওয়া মানে কি, এই বয়সে যদি না উপরে উঠিয়ে দেওয়া যায় তাহলে এই গাছটা কি নিচের দিকে ঝুলে যাবে এবং বাড়বে না, কারণ ওকে শক্তি দিলে কিন্তু আরও উঠবে। তো এই যে এই সাইডের এখন ব্রাঞ্চগুলো বের হয়েছে, এটা এখন যদি ভেঙে না দেওয়া যায় তাহলে দেখা যাবে যে গাছটা নিচের দিকে চলে আসবে। আর এটা নর্মালি ধরেন যারা এ প্যাটার্নে মাছা দেয় অথবা ফ্ল্যাট দেয় তারা কেউ ভাঙে না। কেন বলেন তো? ওই যেহেতু ফ্ল্যাট দেয়, কারণ ওই গাছ তো একটার উপরে একটা লেগে থাকে। সো এখানে কি হচ্ছে, এখানে আমি এর কাছ থেকে 7 কেজি ফলই আদায় করব। আমার চিন্তা ভাবনা এই কারণে যে এ যত দূর যাবে অবশ্যই প্রত্যেকটা গিটে গিটে ফল আসবে, আমার প্রত্যেকটা গিটের ফলই লাগবে। এটা ভাঙার পরে একটা ছত্রাকনাশক দিয়ে দিবেন, ঠিক আছে? এটা ভাঙার পরে একটা ছত্রাকনাশক দিয়ে দিবেন, সেটা হতে পারে কপাল, হতে পারে সুইচ, হতে পারে যাই দেন। আপনার মালচিং ব্যবহার করবেন, শিডিউল স্প্রে থাকবে। আর যদি পানি মেনটেন করা হয় যে ভালো হয়, সবসময় যেন ভিজে ভিজে থাকে, তাহলে গাছে কুকরি লাগবে না। জমি শুকায় গেলে কুকরি আটকে দিতে পারবেন না, তখন মাকড়ও লাগবে, সাদা মাছি, দুনিয়ার যত পোকামাকড় সব আসবে। এবং মাটি হিট হয়ে গেলে এই গাছগুলো ভাইরাসে অ্যাটাক করে। যখন আপনি গাছ লাগাবেন, গাছটা এমনভাবে লাগাবেন যাতে মালচিংয়ের লেভেলে থাকে, লেভেলে 2-3 ইঞ্চি গভীরে চলে যাওয়া মানে আপনার গাছ মারা যাও, গাছ রোদের হিটে মারা যাবে শেষ। আর বৃষ্টি যদি হয় তাহলে পচে যাবে। কোকোডাস্টের যে চারাগুলো হয়, এটা যদি
মানে যে পর্যন্ত শিকড় থাকে ওই পর্যন্ত মাটির ভিতরে দিতে হবে, তার বেশি নয়। যখন ওভার মাটি পড়বে বা বেশি ভিতরে যাবে তখন গাছটা পচে যাবে। 3 মাস হয়ে গেল বেগুন ধরে না কেন? এখন বেগুন ধরার জন্য যে ওয়েদার লাগবে সেটা যদি না আসে তাহলে তো বেগুন ধরবেই না। আমাদের একটা জাতও লোকাল কোনো জিনিস দেওয়া হয় না। বাংলাদেশের সেরা, বিশ্বের সেরা এরকম বাছাই করে আমরা বাছাই করার পরে গাননি। একবার মরিচের গাছে গোড়া যদি নড়ে ওই গাছকে আপনি কোনোভাবেই বাঁচাইতে পারবেন না। একবার যদি আপনার গাছে গোড়া নড়ে কোনোভাবে গাছকে আর টিকাইতে পারবেন না, গাছ স্ট্রোক করে মারা যাবে। এই জাতের যে অ্যাবিলিটি মানে হিট সহ্য করার, তার বেশি যখন হয়ে যাবে তখন ওই নিজেকে টিকিয়ে রাখার ক্ষেত্রে দেখা যায় পাতাগুলোকে জ্বরে আনে, কোনোভাবে যে কয়দিন বেঁচে থাকতে পারে। আবার যখন একটু দুর্বল হয়ে যায় তখন ওই দুর্বলের সাথে সবলরা এসে কি করে? যুদ্ধ করে। কে সবলরা? কে? পোকামাকড়। পোকা রোগবালাই এসে কি করে? এখানে আশ্রয় নিয়ে ওই এমনি দুর্বল ওই গুটে আসে ওরে এসে ধরে। এমনি সুস্থ গাছরে দেখেন পোকামাকড় কিন্তু অ্যাটাক করতে পারে না। যখনই ওই একটু কুকড়ায় গেল মানে আর্দ্রতা কম পেলে তখনই এসে দেখবেন যে ওই ঝামেলাটা মানে মাকড় লাগবে, সাদা মাছের সবাই লাগে। মেনলি এখন সমস্যা যেটা হয় এই বেগুনের ক্ষেত্রে ফ্রুট অ্যান্ড শুট বোরার, মানে বেগুনের ফল ছিদ্রকারী পোকা এবং ডগা ছিদ্রকারী পোকাটা আক্রমণ করে। ঠিক আছে, এইটা নেটের মধ্যে যদি করা হয় ফিল্টার নেট, তাহলে ওই পোকাটা অ্যাটাক করতে পারে না। সেই ক্ষেত্রে একটা দরকার হয় যে পরাগায়নের জন্য মৌমাছির বাক্সর অথবা অনেকগুলো আমাদের হরমোন আছে যে হরমোন দিয়ে এমনিতেই হয়। আপনারা এগ্রোয়ানে ট্রেনিং করলেন মানে হচ্ছে এগ্রোয়ানে আজীবন সদস্য। সো আপনার এগ্রোয়ানে অলওয়েজ যে ধরনের প্রেসক্রিপশন আপডেট টেকনোলজি আসবে সবই আপনার ফ্রিতে নিতে পারবেন। আমরা কৃষিতে কি হতে চাই?